কলিং বেলের শব্দে নীরা গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে নীরার শাশুড়ি আর ননদ দাঁড়িয়ে আছে। নীরা ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, তোমরা হঠাৎ কিছু না জানিয়ে এইভাবে চলে এলে যে? নীরার ননদ মিম এক হাতে ব্যাগ আর এক হাতে তার অসুস্থ মাকে ধরে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আসলে ভাবি, মায়ের শরীরটা কয়েকদিন যাবৎ খুব খারাপ যাচ্ছে। তোমাদের অনেকবার কল করেছিলাম, কিন্তু তোমরা ফোন রিসিভ করনি, তাই আজ চলে এলাম। মাকে ডাক্তার দেখাতে হবে। গ্রামে তেমন একটা ডাক্তার নেই, জানোই তো। নীরা বিরক্ত গলায় বলল, তাই বলে না জানিয়ে এইভাবে হুট করে চলে আসবে? তোমার ভাইয়া তো সারাদিন অফিসের কাজে খুব ব্যস্ত থাকে, তার কি এখন এসব করার সময় আছে? অযথা সময় নষ্ট। গ্রামে কাউকে দেখালেই তো হতো। এখন উনাকে নিয়ে দৌড়ঝাঁপ কে করবে? মিম অসহায় চোখে তাকালো তার মায়ের দিকে। তার মুখটাও অন্ধকার হয়ে গেছে। মিম নরম গলায় বলল, তোমাদের কিছু করতে হবে না ভাবি, আমাকে একটু চিনিয়ে দিলেই হবে, আমি সব সামলে নিতে পারবো। ঠিক আছে ঠিক আছে, এবার উনাকে নিয়ে রুমে যাও। আর সারা বাসা নোংরা করবে না, উনি অসুস্থ, এদিক সেদিক বেশি ঘোরাঘুরি করতে নিষেধ করবে। মিম মাথা নিচু করে বলল, ঠিক আছে। মিম আর তার মা রুমে চলে গেল। নীরা প্রচণ্ড বিরক্ত মুখে নিজের রুমে গিয়ে সামিরকে কল করল। হ্যাঁ বলো, কি হয়েছে? কি আবার হবে, আমার কি শান্তিতে থাকার জো আছে? কেন, আবার কি হয়েছে? গ্রাম থেকে তোমার অসুস্থ মাকে নিয়ে তোমার বোন সকাল সকাল এসে হাজির হয়েছে। তাকে নাকি শহরের ডাক্তার দেখাতে হবে। আচ্ছা, তুমি আমাকে বলো, গ্রামে কি ডাক্তার নেই? গ্রামের মানুষ কি অসুস্থ হলে ডাক্তার দেখায় না? নাকি সবাই তোমার মা বোনের মতো শহরে চলে আসে? সব আমাকে জ্বালানোর ধান্দা। আমার শান্তি তো কারো সহ্য হয় না, তাই আমার শান্তি নষ্ট করতে এসে হাজির হয়। কিছু বুঝি না ভেবেছ? আচ্ছা আচ্ছা, তুমি অযথা রাগ করো না, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ দেখো, আর যত দ্রুত সম্ভব এদের আমার বাসা থেকে বিদায় করো। ঠিক আছে, মাথা ঠান্ডা করো। ওদের যা বলার আমি অফিস থেকে এসে বলবো। এখন রাখছি, অফিসের কাজ আছে। নীরা ফোন কেটে বিরক্ত হয়ে বিছানায় ছুঁড়ে মারল। মিম তার মায়ের পাশে বসে আছে। তার মা শুয়ে চোখ বন্ধ করে বলল, আমাদের এখানে আসা উচিত হয়নি। বৌমা হয়তো আমাদের এখানে আসা পছন্দ করেনি। মিম মলিন গলায় বলল, সে আমাদের কোনো সময়ই পছন্দ করে না মা। আমরা গ্রামের মূর্খ সূর্খ মানুষ, আমাদের পরিচয় দিতে তার লজ্জা হয়। তাছাড়া তার সংসারে আমরা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই নয়। মিমের মা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সে তো পরের মেয়ে, আমার নিজের পেটের ছেলেটাই তো কেমন বদলে গেছে। মায়ের কথা এখন তো তার মনেই পড়ে না। তুমি এত চিন্তা করো না তো মা, তোমাকে ডাক্তার দেখানো হলেই আমরা গ্রামে ফিরে যাব। যদি আমাদের চেনা জানা অন্য কেউ থাকতো, তাহলে আমি কখনোই তোমাকে এখানে নিয়ে আসতাম না। হ্যাঁ রে, তুই তো কাল রাত থেকে কিছুই খাসনি, এখন তো প্রায় দুপুর হতে চলল। তোর ভাবি তো খাওয়ার জন্য ডাকলো না। আমার কথা বাদ দাও মা, তোমাকেও তো ওষুধ খেতে হবে। দাঁড়াও, আমি দেখে আসি। মিম বিছানা থেকে উঠে গায়ের ওড়না ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। মিম নীরার রুমের সামনে এসে ইতস্থিত গলায় বলল, ভাবি আসবো? নীরা ফোন দেখছিল। মিমের কথায় বিরক্ত হয়ে বলল, হ্যাঁ এসো। মিম ভেতরে ঢুকে আমতামতা করে বলল, আসলে ভাবি, মায়ের ওষুধ খাওয়াতে হবে, আর আমাদের এখনো সকালে নাস্তা করা হয়নি। তাই যদি... থামো, আমি তো আর তোমাদের জন্য রান্না করে রাখিনি। আর না তোমরা আমাকে আসার আগাম খবর দিয়ে এসেছো। তাই বাসায় খাওয়ার মতো কিছু নেই। খেতে হলেই নিজে কিছু রান্না করে খাও, না হলে ফ্রিজে বাসি ভাত তরকারি আছে, সেটা খেয়ে নাও দুজনে মিলে। মায়ের বাসি খাবার খাওয়া নিষেধ ভাবি, আমি কিছু বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দুপুরের রান্নাটাও করে নিও। মিম মাথা নিচু করে মলিন গলায় বলল, ঠিক আছে, তুমি বলে দাও কি রাঁধতে হবে। মুরগি ভুনা করবে, ফ্রিজে ছোট মাছ আছে, ওটা কেটে রাখবে। রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল করবে, আর নিজেদের জন্য ডিম ভুনা করো। মিম অসহায় চোখে তাকিয়ে মাথা নেড়ে সায় জানালো। মিম রান্না করছে। তার মা ধীর পায়ে এসে মেয়েকে রান্না করতে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মিম, চল মা, আমরা গ্রামে চলে যাই, ডাক্তার দেখাতে হবে না। মিম দ্রুত তার মায়ের কাছে এসে উদ্বিগ্ন গলায় বলল, তুমি আবার উঠে এলে কেন মা? চলো, আমি তোমাকে রুমে দিয়ে আসি। মিমের মা তার হাত দুটো ধরে ছলছল চোখে বলল, আমার কথাটা শোন মা, চল আমরা বাড়ি চলে যাই। আমি এত অপমান আর সহ্য করতে পারছি না। তুই আমার সন্তান, এখানে বেড়াতে এসেছিস, তোকে দিয়ে এভাবে কাজ করাচ্ছে। এই দিন দেখার চেয়ে আমার মরে যাওয়াই তো ভালো ছিল। তোমাকে ডাক্তার দেখানো হলেই আমরা চলে যাব মা, এক মুহূর্তও থাকবো না। বাবা নেই, তোমার কিছু হয়ে গেলে আমি কার কাছে থাকবো? কয়েকটা দিন একটু সহ্য করো।
নীরা এসে মা মেয়েকে কথা বলতে দেখে বিরক্ত গলায় বলল, কাজ রেখে দুজনে মিলে গল্প করছো কেন? তোমার ভাই একটু পরেই খেতে চলে আসবে, এসে কি সে না খেয়ে থাকবে? যত সব ফাঁকিবাজি। মিম নীরার দিকে অসহায় চোখে তাকালো, আর চোখে একবার মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বলল, এই তো ভাবি, হয়ে গেছে প্রায়। ঠিক আছে, রান্না শেষ করে আমার ওয়াশরুমে কিছু কাপড় আছে, সেগুলো একটু ধুয়ে দিও তো, আজ ওয়াশিং মেশিনটা কাজ করছে না। মিম নিচু গলায় বলল। ঠিক আছে। নীরা চলে যেতে নিতেই তার শাশুড়ি বলল, আচ্ছা বৌমা, এতদিন তোমাদের বাসায় এই কাজগুলো কে করেছে? আমরা তো আর তোমাদের বাসায় সারা জীবন থাকতে আসিনি, বিপদে পড়েই এসেছি। সেখানে তুমি আমার মেয়েটাকে দিয়ে কাজের লোকের মতো কাজ করাচ্ছ? ও তোমার কাপড় কেন ধুবে? তোমার কাপড় তুমি ধুতে পারো না? নীরা তার শাশুড়ির মুখোমুখি দাঁড়িয়ে হালকা হেসে বলল, না মা, পারি না। আর এতদিন এসব কাজ করার জন্য আমার বাসায় বুয়া ছিল। আজ আপনারা এসেছেন তাই বুয়াকে আসতে নিষেধ করেছি। আমার বাসায় কেউ ফ্রিতে খাবে, এই ব্যাপারটা আমার আবার সহ্য হয় না। আপনি তো অসুস্থ, তাই আপনার মেয়েকে কাজগুলো করতে বললাম, না হলে কাপড়গুলো আপনাকেই ধুতে বলতাম। ভাবি প্লিজ, মায়ের সাথে এভাবে কথা বলবে না। যা কাজ করার আমি করে দেব। তাছাড়া আমরাও বসে বসে ফরমাইশ খাটিয়ে কারোর অন্ন ধ্বংস করি না। তুমি যাও, আমি কাপড় ধুয়ে দিব। ঢং দেখলে বাঁচি না, যত সব। নীরা হনহন করে চলে গেল। মিমের মা মুখ চেপে কাঁদতে কাঁদতে মিমের দিকে তাকিয়ে বলল, আল্লাহ দোহাই লাগে, আমাকে বাড়ি নিয়ে চল মা। রোগে না মরলেও ওদের অপমানে আমি মরে যাব। আমার চিকিৎসার দরকার নাই, আমি গ্রামে ফিরে যাব। আমাকে আর অপমান করাস না। ঠিক আছে মা, ভাইয়া আসুক, তারপর না হয় আমরা চলে যাব। তুমি আসো, রুমে গিয়ে একটু রেস্ট নিবা। মিম তার মাকে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে সামির আর নীরা বসে আছে। মিম আর তার মা এসে দাঁড়ালো। সামির রুষ্ট গলায় বলল, এসব কি শুনছি মা? আসতে না আসতে ঝামেলা শুরু করে দিয়েছ। মিমের সাহস কী করে হলো নীরার সাথে খারাপ ব্যবহার করার? মিম আর তার মা একে অপরের দিকে তাকালো। মা অবাক হয়ে বলল, মিম তোর বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছে? হ্যাঁ করেছে, নীরার সাথে তর্ক করেছে। ননদ হয়ে ভাবির সাথে উঁচু গলায় কথা বলা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না। মিম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মিমের মা তাচ্ছিলের সাথে হেসে বলে, তা তুই আর তোর বউ খুব ভদ্রসভ্য মানুষ, তাই না? যে ছেলে এতদিন পর মা আর বোনের সাথে দেখা হওয়ার পর ভালো মন্দ খবর না নিয়ে বউয়ের কথায় তাদের নালিশ নিয়ে বসে, তাকে আমি অন্তত কোনো মানুষের কাতারে ফেলি না। আর তোর বউ, সে তো আরেক কাঠি উপরে। গ্রাম থেকে চিকিৎসা করতে আসা শাশুড়ি আর ননদকে দিয়ে বাড়ির সব কাজ করাতে চায়, কারণ সে ফ্রিতে কাউকে খাওয়াবে না। কত বড় বেয়াদব আর জালিম হলে কেউ এমন করতে পারে তা আমার জানা নাই। তবে তুই বাপু আমার সন্তান হওয়ার যোগ্য না। আজ থেকে আমি মনে করব আমার কোনো ছেলে নাই। আমরা তো খারাপ, তা তো তোমরা জানোই। তাহলে খারাপ মানুষের কাছে আসো কেন? আমি তো আর তোমাদের ডেকে আনি নাই। আমাদের বাসায় কোনোদিন আসবা না। যাও, এক্ষুনি বেরিয়ে যাও। হ্যাঁ, চলে যাব। আমরা এখন চলে যাব তা বলার জন্যই এসেছিলাম। চিন্তা করিস না, দ্বিতীয়বার আমি বা আমার মেয়ে এ মুখো হব না। তোরা সুখে থাক। চল মিম। মিম আর তার মা ভেজা চোখে চলে গেল সেখান থেকে।